বিধানসভা ভোটের আগে জেডিইউ সদর কার্যালয় থেকে শুরু করে বিহারের বিভিন্ন জায়গায় নীতিশ কুমারের নামে পোস্টার পড়েছিল। টাইগার अभी जिंदा है, অর্থাৎ বাঘ এখনো বেঁচে আছে। এই পোস্টারের বক্তব্যকে বাস্তব করে দেখালেন জেডিইউ প্রধান ৭৪ বছর বয়সী নীতিশ কুমার। শুধু কি বেঁচে থাকা, বিহারের মানচিত্র থেকে মহাগঠবন্ধনকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে বাঘের মতো যেন গর্জনও করলেন। রাজনৈতিক জীবনের একদম সায়ান্নে এসে দাঁড়ানো এই কুর্মী নেতা শুক্রবার ভোট গণনা সকালে প্রথম থেকেই জেডিইউর পাশাপাশি এনডিএর অন্য দলগুলি এগোতে থাকায় ফলাফলের গতি প্রকৃতি স্পষ্ট হচ্ছিল একটু একটু করে। শীতের বেলা গড়াতেই পরিষ্কার হয়ে গেল বিহারে এবার মোহে রং দে গেরুয়া। বিহারের সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে থাকার নজির সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাটনার মসনদে ক্ষমতার লড়াইয়ের ইতিহাস ঘাঁটলেই চমকে উঠতে হয়। গত ২০ বছরে কোনো বিধানসভা নির্বাচনে লড়েননি জনতা দল সুপ্রিমো, এমনকি এবার বিহার নির্বাচনে লড়েননি বিহারকে লাল্লা। তাহলে কোন অঙ্কে মুখ্যমন্ত্রীর চেয়ারে নীতিশ কুমার বারবার তার এই প্রত্যাবর্তন? বিধানসভা থেকে সংসদ নির্বাচন পরিসংখ্যান বলছে রাজনৈতিক জীবনে মোট ৩বার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জনতা দল সুপ্রিমো নীতিশ কুমার। জিতেছেন মাত্র একবার। ১৯৭৭, ১৯৮০ এবং ১৯৮৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এর মধ্যে মাত্র একবারই ১৯৮৫ সালে জয়ের স্বাদ পান। এরপরেই তিনি জাতীয় রাজনীতিতে মন দেন। তবে বিধানসভা নির্বাচনের থেকে লোকসভায় জনতা দল সুপ্রিমো সাফল্যের হার বেশি। টানা ৬টি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। উল্লেখ্য, সবকটিতেই জয়ী হন নীতিশ কুমার। নীতিশের প্রথম সংসদীয় আসন ছিল বারহা, সেখান থেকে ৪ বার প্রার্থী হন তিনি। পরে ২০০৪ সালে বারহা আসনের পাশাপাশি নালন্দা থেকে লোকসভায় প্রার্থী হন তিনি। যদিও সেই বছর বারহা আর জয় উপহার দেয়নি নীতিশকে, কিন্তু নালন্দায় জয় পাওয়ায় মুখ রক্ষা হয় জনতা দলের। সেই শেষ কোনো জনতার রায়ের উপর নির্ভরশীল ছিল নীতিশের ভাগ্য। এরপর ব্যক্তিগতভাবে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি নীতিশ কুমার। মুখ্যমন্ত্রীর চেয়ারে নীতিশের ক্যারিশমা ২০০০ সালে নীতিশ কুমার প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন, ঠিক তখন প্রকাশ পায়। কিন্তু ৮ দিনের মধ্যেই পদত্যাগ করেন, কারণ তিনি সে সময় কোনো কক্ষেরই সদস্য ছিলেন না। এরপর ২০০৫ সালে ক্ষমতায় ফিরে আসার পর বিধায়ক না হয়েও তিনি মুখ্যমন্ত্রী হন। কোনো বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বদলে বিধানসভা পরিষদের সদস্য হয়ে যান তিনি। বিধানসভা পরিষদের সদস্য হওয়ার সুবিধা নিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে মসনদে বসেন জনতা দল পার্টির সুপ্রিমো। সেই শর্টকাট ধরেই বারবার গন্তব্য, অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ারে আসীন হয়েছেন নীতিশ কুমার। উল্লেখ্য, বর্তমানে ভারতে মাত্র ৬ রাজ্যে বিধানসভা পরিষদ রয়েছে। এর মধ্যেই একটি হচ্ছে বিহার। এই সব রাজ্যে বিধানসভায় রয়েছে ২টি কক্ষ। নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা, জনতার রায় জিতে আসা বিধায়করা এর সদস্য। উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ, যার সদস্যরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেও মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। নীতিশ কুমার এই শর্টকাট রাস্তা ধরেই বারবার পৌঁছেছেন তার ডেস্টিনেশনে, রাজ্যের প্রধানের চেয়ারে। এই স্ট্র্যাটেজি তাকে ভারতীয় রাজনীতিতে এক বিরল চরিত্র গড়ে তুলেছে। দেখুন, লালু রাবড়ির যুগে উত্থান নীতিশ কুমারের। ১৯৯০ থেকে ৭ বছরেরও বেশি সময় লালু প্রসাদ যাদব বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তার শাসনকালে রাজনৈতিক স্থিতিশীলতা, পিছিয়ে পড়া জাতির উত্থান, এই সব ছিল সেই যুগের বৈশিষ্ট্য। পরে পশুখাদ্য কেলেঙ্কারি মামলা, চারাও দুর্নীতি মামলায় লালুর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার স্ত্রী রাবড়ি দেবী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন এবং ক্ষমতায় অব্যাহত থাকে লালুর পরিবার। ঠিক এই সময় ইঞ্জিনিয়ারিং পাশ করা যুবনেতা নীতিশ কুমার, যিনি একসময় লালুর ছোট ভাই বলে পরিচিত ছিলেন, নিজ সম্প্রদায় কুর্মী এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী জাতিগোষ্ঠীর মধ্যেই নীরবে শক্তিশালী একটা ভিত্তি স্থাপন করতে শুরু করেন। লালু প্রসাদ যাদবের আধিপত্যের বিরুদ্ধে তিনি হয়ে ওঠেন একটা বিকল্প মুখ। ২০০৫-এ বিজেপি নীতিশ জোটের উত্থান। কর্পূরী ঠাকুরের শিষ্য হিসেবে সমাজবাদী রাজনীতিতে পথ চলা শুরু করেছিলেন নীতিশ। প্রথমে পর ২টি ভোটে হেরে রাজনীতি ছাড়ার কথাও ভেবেছিলেন।
অবশেষে 1985-তে প্রথম জেতেন হরনৌত থেকে, পরে বারহা থেকে লোকসভায় পৌঁছে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলান। লালুর শাসন নিয়ে ক্ষোভ বাড়তেই 1994 সালে জর্জ ফার্নান্ডেজকে সঙ্গে নিয়ে নীতিশ ভেঙে দেন জনতা দল, তৈরি করেন সমতা পার্টি, যা পরে জেডিইউ রূপ নেয়। 2000 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মাত্র 7 দিনে ইস্তফা দিতে হয় তাকে। কিন্তু 2005-এর দ্বৈত নির্বাচনে ছবিটা বদলে যায়। ফেব্রুয়ারিতে ঝুলন্ত ফলাফল আসে, পরে অক্টোবরে জেডিইউ বিজেপি জোট 143 আসন পেয়ে ক্ষমতায় আসেন নীতিশ কুমার। সেখান থেকেই সুশাসন বাবুর দাপট শুরু। 2 দশক ধরে অপ্রতিরোধ্য নীতিশের মূল শক্তি ছিল কুর্মী, ইবিসি সমীকরণ এবং বিজেপির মাধ্যমে উঁচু জাতিভিত্তিক ভোট ব্যাংক। এর মাধ্যমে তিনি বিহারের শক্তিশালী যাদব নেতৃত্বকে ছাপিয়ে ওঠেন। উন্নয়ন, সুশাসন, মেয়েদের শিক্ষা, সড়ক নির্মাণ, আইন শৃঙ্খলার উন্নতি, এইসবের ভিত্তিতে জনপ্রিয়তা দ্রুত বাড়ে। আরজেডির বিরুদ্ধে জঙ্গলরাজ ইস্যু ছিল সবচেয়ে কার্যকর অস্ত্র। 2010 সালে তার জোট পায় বিপুল আসন, 206 আসন। কিন্তু 2013-তে নরেন্দ্র মোদীকে মুখ করে বিজেপি প্রচার শুরু করলে নীতিশ সেই জোট ভেঙে দেন। পরে লোকসভা ভোটে ভরাডুবির পর দায় নিয়ে মুখ্যমন্ত্রিত্ব ছাড়েন, জিতন রাম মাঞ্ঝিকে বসান সেখানে। পরে আবার এলজেপি, আরজেডি, জেডিইউ মহাজোট করে ক্ষমতায় ফিরে আসেন। লালুর ছেলে তেজস্বী তখন তার ডেপুটি। বারবার জোট বদল হলেও নীতিশ নিজের নিয়ন্ত্রণ হারাননি। এটাই তার রাজনৈতিক জীবনের সবথেকে বড় সাফল্য। নীতিশ কুমার আবারও ফিরছেন। বিহার কতটা এগোবে, বিহারের রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিনে ঠিক কতটা বদলাবে, নজর থাকবে আমাদের।